বাজারে তো রোজই নতুন নতুন ফান্ড আসছে। এই ভিড়ের মধ্যে যখন আরও একটা নতুন ফান্ড আসে, তখন মনে প্রশ্ন আসেই যে এতে নতুন কি আছে, ঠিক, মানে কেন এটা আমাদের মনোযোগ চাইবে। একদম ঠিক প্রশ্ন। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের একটা নতুন মিড ক্যাপ ফান্ডের প্রেজেন্টেশন আছে, তো চলুন দেখি ওরা ঠিক কি বলতে চাইছে। হ্যাঁ, চলো এই প্রেজেন্টেশনটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। এটা একটা নিউ ফান্ড অফার, মানে এনএফও, যা ২৭শে ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা। আর আমাদের আজকের আলোচনাটা কিন্তু পুরোপুরি এই প্রেজেন্টেশনে দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই হবে। অবশ্যই। তবে শুরুতেই একটা তথ্য দিয়ে রাখি। ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ফান্ড হাউসের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ছিল প্রায় ৩,৯০৯ কোটি টাকা। প্রায় ৪,০০০ কোটি। এটা তো বেশ বড় একটা অঙ্ক। তার মানে বাজারে এদের ওপর বিনিয়োগকারীদের একটা আস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, তা বলাই যায়। বেশ, তাহলে আমাদের আজকের মিশন পরিষ্কার। আমরা বোঝার চেষ্টা করব মিড ক্যাপ আসলে কি, কেন এটা আকর্ষণীয় হতে পারে, আর এই নির্দিষ্ট ফান্ডটা নিজেদের পক্ষে কি যুক্তি দিচ্ছে। নিশ্চয়ই, শুরু করা যাক। তাহলে একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করি। আমরা প্রায় এই শব্দগুলো শুনি, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ। এই মিড ক্যাপের আসল পরিচয়টা কি? খুব ভালো প্রশ্ন। টেকনিক্যালি বলতে গেলে, মানে সেবির সংজ্ঞা অনুযায়ী, বাজার মূলধনের দিক থেকে দেশের ১০১ থেকে ২৫০ নম্বরের মধ্যে যে কোম্পানিগুলো আছে তারাই হলো মিড ক্যাপ। আচ্ছা, শুধু র্যাঙ্কিং অনুযায়ী? হ্যাঁ, কিন্তু এই সংজ্ঞাটা এদের আসল চরিত্রটা ঠিক বোঝাতে পারে না। প্রেজেন্টেশনে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। কী রকম? ধরুন একটা কোম্পানির জীবনচক্র। স্মল ক্যাপ কোম্পানিগুলো অনেকটা ছোট বাচ্চার মতো। মানে প্রচণ্ড সম্ভাবনা, কিন্তু খুব ভঙ্গুর। একদম। যে কোনো ছোটখাটো সমস্যায় এরা বড় ধাক্কা খেতে পারে। এদের টিকে থাকার লড়াইটাই প্রধান। আর লার্জ ক্যাপগুলো তাহলে প্রাপ্তবয়স্কদের মতো? ঠিক তাই। লার্জ ক্যাপ হলো প্রতিষ্ঠিত, নির্ভরযোগ্য, কিন্তু তাদের দ্রুত বেড়ে ওঠার বয়সটা, মানে সেই পর্যায়টা পেরিয়ে গেছে। তাদের বৃদ্ধিটা অনেক ধীর। বুঝেছি। তাহলে মিড ক্যাপগুলো হলো মাঝখানে? হ্যাঁ, এরা হলো টিনেজারদের মতো। টিনেজার, এটা তো বেশ মজার তুলনা। মানে প্রচুর শক্তি, প্রচণ্ড বেড়ে ওঠার খিদে, কিন্তু হয়তো কিছুটা অস্থিরতাও আছে। ঠিক ধরেছ। এই কোম্পানিগুলো ছোট থাকার ঝুঁকিগুলো পার করে এসেছে। এদের ব্যবসা প্রতিষ্ঠিত। মূলধন জোগাড় করার সুযোগও স্মল ক্যাপের থেকে অনেক বেশি। কিন্তু লার্জ ক্যাপের মতো বিশাল নয়। একদম। তাই এদের সামনে বেড়ে ওঠার অনেক জায়গা বাকি। প্রেজেন্টেশনের মূল বক্তব্যটাই হলো এই গ্রোথ ফেজেই সম্পদ তৈরির সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে থাকে। বাহ, ব্যাখ্যাটা বেশ পরিষ্কার। তত্ত্বটা তো খুব আকর্ষণীয় লাগছে। কিন্তু এই প্রেজেন্টেশনে কি এমন কোনো ডেটা আছে যা এই তত্ত্বটাকে সমর্থন করে? মানে এই বৃদ্ধির গল্পটাকে সত্যিই বাস্তব? হ্যাঁ, এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। প্রেজেন্টেশনে ডিসেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০২৫, মানে প্রায় ৮ বছরের একটা ছবি দেওয়া হয়েছে। আচ্ছা। ২০১৭ সালে যে কোম্পানিটা মিড ক্যাপ তালিকার একদম ওপরে ছিল, মানে ১০১তম কোম্পানি, তার বাজার মূলধন ছিল প্রায় ২৯,০০০ কোটি টাকা। আচ্ছা। আর ৮ বছর পর ২০২৫ সালের শেষে? সেই ১০১তম কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ১,০৪,৫১৬ কোটি টাকায়। প্রায় ৩.৫ গুণ বৃদ্ধি। হ্যাঁ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্যটা হলো তালিকার শেষের কোম্পানিটাকে নিয়ে। সেটা কিরকম? ২০১৭ সালে যে কোম্পানিটা ২৫০তম স্থানে ছিল, মানে মিড ক্যাপ হওয়ার একদম বর্ডার লাইনে, সেটার বাজার মূলধন ছিল প্রায় ৮,৫০০ কোটি টাকা। হুম। আর ২০২৫-এর শেষে সেই ২৫০তম কোম্পানির বাজার মূলধন হয়েছে প্রায় ৩৪,৭৫৮ কোটি টাকা, মানে ৪ গুণেরও বেশি বেড়েছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তার মানে তো শুধু কয়েকটা ভালো কোম্পানি নয়, বরং মিড ক্যাপ হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা, সেই বেস লাইনটাই অনেক ওপরে উঠে গেছে। একদম ঠিক। এখান থেকেই মূল বিষয়টা বেরিয়ে আসে। এটা হাতে গোনা কয়েকটা কোম্পানির সাফল্য নয়। এটা পুরো মিড ক্যাপ জগৎটার এগিয়ে যাওয়ার ছবি। হ্যাঁ, এটা ভারতের অর্থনীতির একটা নির্দিষ্ট অংশের শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। এটা খুব একটা পজিটিভ অর্থনৈতিক সংকেত। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়, এত দ্রুত বৃদ্ধি মানে তো ঝুঁকিও বেশি। যেখানে রিটার্ন বেশি, সেখানে ভলাটিলিটিও বেশি থাকে।
এই প্রেজেন্টেশনে কি ঝুঁকির দিকটা নিয়ে কিছু বলা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সত্যি বলতে এই প্রেজেন্টেশনটায় ঝুঁকির দিকটা নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি, যা সাধারণত এই ধরনের মার্কেটিং ডকুমেন্টে হয়েই থাকে। হুম। তবে এটা ঠিক যে মিড ক্যাপ স্টক লার্জ ক্যাপের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু প্রেজেন্টেশনটা ঝুঁকির বদলে অন্য একটা বিষয়ের উপর জোর দিয়েছে, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। ও আচ্ছা, মানে শুধু বৃদ্ধির জন্যই নয়, পোর্টফোলিওতে একটা ভারসাম্য আনার জন্য মিড ক্যাপের ভূমিকা আছে। হ্যাঁ, ঠিক তাই। প্রেজেন্টেশনের ডেটা অনুযায়ী লার্জ ক্যাপ ইন্ডেক্সে ধরুন নিফটি 100, সেখানে ফিনান্সিয়াল সার্ভিসেস খাতে প্রভাব বিশাল, প্রায় 33.88%। প্রায় 1/3। তার মানে তো টাকার একটা বড় অংশই একটা নির্দিষ্ট সেক্টরের ওপর নির্ভর করে থাকছে। একদম। আর মিড ক্যাপের ক্ষেত্রে এই ছবিটা কেমন? সেখানেও ফিনান্সিয়াল সার্ভিসেস সবচেয়ে বড় সেক্টর, কিন্তু তার ওজনটা তুলনামূলকভাবে কম, প্রায় 27%। আচ্ছা, এরপরেই প্রায় 20% ওজন নিয়ে আছে কনজিউমার ডিসক্রিশনারি সেক্টর। মানে গাড়ি, হোটেল এই ধরনের জিনিসপত্র, যা দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার ইঙ্গিত দেয়। ঠিক। আর এরপরে প্রায় 15% নিয়ে আছে ইন্ডাস্ট্রিয়ালস বা শিল্প খাত। অর্থাৎ মিড ক্যাপ ইন্ডেক্সটা দেশের অর্থনীতির একটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ ছবি তুলে ধরে। তার মানে মিড ক্যাপে বিনিয়োগ করলে অর্থনীতির আরও অনেক ক্ষেত্রের বৃদ্ধির ভাগিদার হওয়া যায়। হ্যাঁ, প্রেজেন্টেশনে একটা কথা আমার চোখে পড়েছে, মিড বাট মাইটি, মানে মাঝারি কিন্তু শক্তিশালী। এটা কি শুধু কথার কথা? না না, এর পেছনে খুব শক্ত যুক্তি আছে। আমরা অনেক সময় ভাবি যে একটা সেক্টরের সবচেয়ে বড় কোম্পানিটাই বুঝি সেরা, কিন্তু প্রেজেন্টেশনটা দেখাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ সেক্টরের মার্কেট লিডার বা সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলো আসলে মিড ক্যাপ। তাই নাকি? কয়েকটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যেমন ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমানবন্দর অপারেটর, বা দেশের সবচেয়ে বড় অনলাইন জব পোর্টাল, অথবা সবচেয়ে বড় কমোডিটি এক্সচেঞ্জ, এরা সবাই কিন্তু মিড ক্যাপ কোম্পানি। ইন্টারেস্টিং। এমনকি দেশের দ্বিতীয় বৃহত্তম ফুড ডেলিভারি সংস্থা ওই তালিকায় আছে। এই কোম্পানিগুলো নিজেদের ক্ষেত্রে সেরা, কিন্তু আকারের দিক থেকে এখনও লার্জ ক্যাপ হয়ে ওঠেনি। তার মানে এদেরকে উপেক্ষা করা মানে অর্থনীতির কিছু খুব গুরুত্বপূর্ণ অংশকে এড়িয়ে যাওয়া? একদম। আর এই ধারণাটাকে আরও মজবুত করতে প্রেজেন্টেশনে তাদের নিজস্ব গবেষণার একটা তথ্য দেওয়া হয়েছে। কি তথ্য? তারা লার্জ ও মিড ক্যাপ মিলিয়ে মোট 250টি স্টক বিশ্লেষণ করে দেখেছে যে এর মধ্যে 123টি স্টককে হাই গ্রোথ বা উচ্চ বৃদ্ধির সম্ভাবনাময় বলা যায়। আচ্ছা। মজার বিষয় হল, এই 123টির মধ্যে 89টি, অর্থাৎ প্রায় 72% স্টকই হল মিড ক্যাপ। বাহ! তার মানে উচ্চ বৃদ্ধির স্টক খোঁজার জন্য মিড ক্যাপ একটা অসাধারণ জায়গা। পরিষ্কারভাবে তাই বোঝা যাচ্ছে। বেশ। 2005 সালে কেউ যদি নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সে মাত্র 10,000 টাকা বিনিয়োগ করত, তাহলে 2025 সাল নাগাদ সেটা বেড়ে দাঁড়াতো প্রায় 2,83,000 টাকায়। ভাবা যায়। একই সময়ে লার্জ ক্যাপে কিন্তু সেটা হতো মাত্র 1,70,000। মানে রিটার্নের দিক থেকে মিড ক্যাপ তো পরিষ্কার বিজয়ী। হ্যাঁ, ঐতিহাসিক ডেটা মিড ক্যাপের পক্ষেই কথা বলে। কিন্তু বিনিয়োগের জগতে সবচেয়ে বড় প্রশ্ন হল, এখন কি হবে? ঠিক, অতীত তো আর ভবিষ্যতের গ্যারান্টি দেয় না। একদম। এই প্রেজেন্টেশন অনুযায়ী ঠিক এই মুহূর্তে মিড ক্যাপে বিনিয়োগের 4টি বড় কারণ আছে। আচ্ছা। প্রথমটা হলো আর্নিংস মোমেন্টাম, মানে সোজা কথায় মিড ক্যাপ কোম্পানিগুলোর মুনাফা সম্প্রতি বেশ ভালোভাবে বাড়ছে। দাঁড়ান, মুনাফা বাড়ছে সেটা তো ভালো কথা, কিন্তু ভবিষ্যতের পূর্বাভাস কি বলছে? কারণ বিনিয়োগ তো ভবিষ্যতের জন্যই করা হয়। খুব ভালো প্রশ্ন। আর এখানেই প্রেজেন্টেশনের দ্বিতীয় এবং সবচেয়ে সাহসী দাবিটা আসছে। ও, একটি চার্ট বলছে 2025 থেকে 2027 সাল পর্যন্ত মিড ক্যাপের আয় বছরে 21% হারে বাড়তে পারে। 21%। হ্যাঁ, 21% CAGR। যেখানে লার্জ ক্যাপের জন্য এই পূর্বাভাস 12% আর স্মল ক্যাপের জন্য 19%। কিন্তু এই 21% বৃদ্ধি কি বাস্তবসম্মত? এটা তো অনেক বড় একটা সংখ্যা। আসলে এর পেছনের যুক্তি হতে পারে ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের বৃদ্ধি, পরিকাঠামোতে বিনিয়োগ, আর অর্ধমান অভ্যন্তরীণ চাহিদা। ঠিক, যেখানে মিড ক্যাপ কোম্পানিগুলো বড় ভূমিকা পালন করে। আচ্ছা, বোঝা গেল। কিন্তু ভালো কোম্পানি স্টক তো সবাই কিনতে চায়, ফলে দামও বেশি থাকে। মানে ভ্যালুয়েশনের কি অবস্থা? এটাই ওদের তৃতীয় পয়েন্ট। প্রেজেন্টেশন বলছে মিড ক্যাপের ভ্যালুয়েশন এখন অনেক বেশি যুক্তিযুক্ত। মানে
কিছুদিন আগে পর্যন্ত এদের ফরওয়ার্ড প্রাইস টু আর্নিংস বা পিই অনুপাত ছিল প্রায় ৩৫.৭ গুণ, যা ঐতিহাসিক সর্বোচ্চ। অনেক বেশি। কিন্তু এখন সেটা কমে ২৭.৩ গুণের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ দাম কিছুটা কমেছে, যা একটা সুযোগ তৈরি করতে পারে। কিন্তু শুধু পিই কম দেখে ঝাঁপিয়ে পড়াটা তো বিপজ্জনক হতে পারে। অনেক সময় কম পিই একটা ভ্যালু ট্র্যাপেরও ইঙ্গিত দেয়, তাই না? একদম ঠিক। সস্তা স্টক আরও সস্তা হতেই থাকে। এই ফান্ড কিভাবে সেই ঝুঁকিটা এড়ায়? এখানেই তাদের বিনিয়োগ দর্শন বা ফিলসফির গুরুত্বটা চলে আসে। ওদের স্টক বাছাই করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কিরকম? ওরা বলছে গ্রোথ অ্যাট রিজনেবল ভ্যালুয়েশনস বা গার্ভ। গার্ভ। এর মানে হলো আপনি এমন একজন ক্রিকেটারকে দলে নিতে চান যে খুব ভালো খেলছে কিন্তু এখনও সুপারস্টার হয়নি বলে তার দামটা কম। বাহ, দারুণ উদাহরণ। গার্ভ অনেকটা সেরকম, শক্তিশালী কিন্তু যুক্তিযুক্ত দামের স্টক খোঁজা। আর ওদের ফিলসফির আরেকটা দিক ছিল না, টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং? এই ব্যাপারটা একটু কঠিন শোনাচ্ছে। সহজ করে বললে এর মানে হলো এমন সব কোম্পানিতে বিনিয়োগ করা যারা হয়তো আজ মাঝারি আকারের কিন্তু ভবিষ্যতে অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। একদম, যাদের ব্যবসায়িক মডেল বা বাজারের সুযোগ এতটাই বড় যে ১০-১৫ বছর পর তারা তাদের ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারে। আচ্ছা, মানে আজকের ছোট বিনিয়োগ ভবিষ্যতে বিশাল সম্পদে পরিণত হওয়ার সম্ভাবনা খোঁজা। ঠিক তাই, ওরা প্রায় ৫,০০০টি কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে। যেমন মার্কেট ক্যাপ, ব্যবসার গুণমান, ম্যানেজমেন্টের দক্ষতা, এই সব দেখে শেষ পর্যন্ত ৪০ থেকে ৬০টি স্টকের একটি পোর্টফোলিও তৈরি করে। শুনতে তো বেশ গোছানো লাগছে, কিন্তু এই প্রক্রিয়াটা কি একটু বেশি যান্ত্রিক বা মেকানিক্যাল নয়? মানে বাজারের অপ্রত্যাশিত সুযোগ বা কোনো কোম্পানির ম্যানেজমেন্টে হঠাৎ কোনো বড় পরিবর্তন কি এই ফিল্টারে সবসময় ধরা পড়বে? এটা একটা খুব জরুরি প্রশ্ন। কোনো মডেলই নিখুঁত নয়, তবে ওরা দাবি করছে যে এই কাঠামোর মাধ্যমে ওরা আবেগতাড়িত সিদ্ধান্ত এড়িয়ে চলতে পারে। আচ্ছা। আর সবশেষে এই ফান্ডটি একটি ওপেন এন্ডেড স্কিম। এর এনএফও পিরিয়ড ২৭শে ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ ২০২৬ পর্যন্ত। আর ন্যূনতম বিনিয়োগ মাত্র ১,০০০ টাকা। হ্যাঁ। তাহলে পুরো বিষয়টা বিশ্লেষণ করে যেটা বোঝা গেল, এই প্রেজেন্টেশনটি ঐতিহাসিক ডেটা আর ভবিষ্যতের শক্তিশালী আয়ের সম্ভাবনার ওপর ভিত্তি করে মিড ক্যাপের জন্য একটি জোরালো কেস তৈরি করেছে। ঠিক, বিশেষ করে বর্তমান মূল্যায়নকে একটি ভালো সুযোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পূর্বাভাস সবসময় সম্ভাবনার কথা বলে, নিশ্চয়তা নয়। অবশ্যই। এই ফান্ডের সাফল্য নির্ভর করবে তাদের এই সুগঠিত প্রক্রিয়াটি বাস্তবে কতটা কার্যকর হয় তার উপর। এতক্ষণ তো আমরা মিড ক্যাপ কি, কেন এখানে বিনিয়োগ করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তত্ত্ব এবং তথ্য দুটোই বেশ আকর্ষণীয়, কিন্তু যে কোনো ফান্ডের সাফল্য তো শেষ পর্যন্ত নির্ভর করে তার পরিচালকদের উপর। অবশ্যই। এই ফান্ডের মেন্টর হিসাবে যার নাম বলা হয়েছে তিনি হলেন উৎপল শেঠ। উৎপল শেঠ, বিনিয়োগ জগতের মানুষরা তো এই নামটার সাথে খুব পরিচিত। হ্যাঁ, তিনি দীর্ঘদিন ধরে ভারতের অন্যতম কিংবদন্তি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থা RARE এন্টারপ্রাইজের সিইও এবং সিনিয়র পার্টনার ছিলেন। এটা তো একটা বিরাট ব্যাপার। রাকেশ ঝুনঝুনওয়ালার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মানে তো ভারতীয় শেয়ার বাজারকে একেবারে ভেতর থেকে চেনা। এই অভিজ্ঞতাটা কি এই ফান্ডের বিনিয়োগ দর্শনে কোনোভাবে প্রতিফলিত হতে পারে? দেখুন, প্রেজেন্টেশনে সরাসরি কিছু বলা নেই, কিন্তু এই সংযোগটা একটা বিশেষ কৌশলের ইঙ্গিত দেয়। রাকেশ ঝুনঝুনওয়ালার দর্শন ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর ভবিষ্যতের বিজয়ী খুঁজে বের করা। ঠিক। উৎপল শেঠের মতো একজন ব্যক্তি যখন একটা মিড ক্যাপ ফান্ডের সাথে যুক্ত, তখন আশা করা যায় যে এই ফান্ডটাও হয়তো শুধু স্বল্পমেয়াদী লাভের পেছনে না ছুটে সেই সব মিড ক্যাপ কোম্পানিকে খুঁজবে যাদের মধ্যে ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা বড় ভরসার জায়গা। আর টিমে অন্য কারা আছেন? ট্রাস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন নিপা শেঠ, আর চিফ ইনভেস্টমেন্ট অফিসার বা CIO হিসেবে আছেন মিহির ভোরা। ওনার অভিজ্ঞতা কেমন? তারও এই জগতে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি এর আগে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, HSBC মিউচুয়াল ফান্ডের মতো বড় বড় সংস্থায় কাজ করেছেন। তার মানে টিমে অভিজ্ঞতা আর দূরদৃষ্টি দুটোরই একটা ভালো মিশ্রণ আছে। হ্যাঁ,